এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আজ রাতে দেশে ফিরে শেখ হাসিনা। এদিকে বিএনপির বড় বড় কার্যালয় এখন আওয়ামী লীগের দখলে, চলছে ভয়ঙ্কর হামলা এবং ভাঙচুর। তাহলে কি সত্যি এবার দেশ আওয়ামী লীগের দখলে চলে আসলো? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দেবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকি। এই দেশে হাসিনারে আনা দরকার, কারণ জনগণের দরকার। হাসিনা এই মাস দেশে ফিরে অবশ্যই ওনার দেশে অবশ্যই আনতে হবে। আমি রাজপথে থেকেছি, কিন্তু আমি রাজপথে থেকে আমাকে এখন বলতে হচ্ছে যে এই সরকারটা একটা ব্যর্থ সরকার। আল্লাহর ইশারা, আল্লাহর কি বিচার। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, বাংলাদেশে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন মাস্ট। কারো বাবার ক্ষমতা নয় যে ঠেকাবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নড়াচড়া শুরু হয়ে গেছে। শেখ হাসিনা আয়ের অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে। ইউনূসের শেষ পরিণতি হবে হয়তো জেল, পালিয়ে যেতে পারবে কিনা। মার্কিন প্রশাসন কি সত্যি ইউনূসকে লেজ দেখাচ্ছে? ইউনূস এখন চারদিক। ইউনূসকে শেখ হাসিনায় ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার দিলেন। তার ফাঁসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা, শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কমর বাঁধছেন। তেমনই দাবি কলকাতায় থাকা তার অনুগামীদের। এই ডক্টর ইউনূস হয়েছে একটা ব্যর্থ সরকার, আর সবচেয়ে বড় ব্যর্থতা হয়েছে ফেসবুকে পোস্ট দিয়া পোস্ট ডিলিট করা। এটাই কিন্তু ব্যর্থতার প্রমাণ। এবার ইউনূসকে সরাতে এই কি মাস্টার প্ল্যান শেখ হাসিনা? তাহলে কি সত্যি আবারও প্রধানমন্ত্রী হতে আসছে শেখ হাসিনা? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দেবো। আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এই বিষয় নিয়ে কে কি বলেছে কথাগুলো শুনতে থাকে। ইউনূসকে শেখ হাসিনায় ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার দিলেন। তার ফাঁসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা, শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কমর বাঁধছেন। তেমনই দাবি কলকাতায় থাকা তার অনুগামীদের। তাদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও আছেন। সোমবার নেত্রীর ফাঁসির আদেশ শুনে তারা খানিকটা মনমরা হয়ে পড়েছিলেন। যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমন বিচারই হতে চলেছে। দাবি আরও যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। সোমবার দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করবার সাহস দেখাননি। নিজেদের মধ্যে ফোন আলাপ করে বিলাপ করছিলেন। মঙ্গলবার তাদের একজন বলছিলেন, আমরা বলাবলি করছিলাম, সব শেষ হয়ে গেল, আর আশা নেই। তার মিনিট 5 মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ শেখ হাসিনা। আমার গলায় ফাঁসির রশি, আর তোমরা আমাকে একটা ফোনও করলা না। খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন। তিনি ভেবেছিলেন ফোন করবেন, কিন্তু সাহস পাননি। জবাবে শেখ হাসিনা তাকে শটান বলেন মোহাম্মদ ইউনূস তাকে কি ফাঁসি দেবেন, তিনি বরং ইউনূসকে ফাঁসি দেবেন। ওই নেতার কথায় নেত্রী বললেন, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব। আল্লাহ আমার এমনি এমনি বাঁচিয়ে রাখেননি, গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি। শেখ হাসিনার কথায় দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ। এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি 14 দলের জোটকেও ভোটে লড়তে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে। তাদেরই বক্তব্য, কাদের সিদ্দিকী ইতিমধ্যেই জানিয়েছেন তার দল ভোটে অংশ নেবে না। বস্তুত আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে, তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা আরো কঠিন হয়ে যাবে। তবে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার আগে বাংলাদেশে যে জনরোষ তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব। তারা অবশ্য জোর গলায় বাংলাদেশের সাম্প্রতিকতম হিংসাত্মক ঘটনা প্রবাহকে গণরোষ বলেই অভিহিত করছেন। তাদের কথায় আওয়ামী লীগের এখন অত ক্ষমতা নেই, আমাদের লোক কোথায় বাংলাদেশে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের একটি বড় অংশ কলকাতায় আশ্রয় নিয়ে আছেন। কবে দেশে ফিরবেন জানেন না তারা, কিন্তু একান্ত আলোচনায় মেনেও নেন যে তাদের কিছু ভুলও হয়েছিল। মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অভ্যুত্থানের খোঁজও পাননি, কিন্তু একই সঙ্গে এখন তারা বলছেন আমরা পেছনের দিকে তাকাতে চাই না, যা হওয়ার হয়ে গেছে, আমরা সামনে তাকাতে চাই। আওয়ামী লীগের এই নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে। ইউনূসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে। শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সেই রোষ আরো বাড়বে বলে তাদের বক্তব্য। তার উপর স্বয়ং শেখ হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আশাবাদী। এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন, এ অনেক বড় কথা, আমরা ভেঙে পড়েছিলাম, উনি আমাদের শক্তি দিলেন। এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দবাজার। শেখ হাসিনার দৃঢ়তা, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব, এই দৃঢ়তার কারণেই শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে,
আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে, মনোবল চাঙ্গা হয়েছে। আনন্দবাজারের প্রতিবেদন তাই বলছে। আনন্দবাজারে নেতাদের সাথে কথা বলেছে, কথা বলে প্রতিবেদন করেছে যে তারা আসলে মুষড়ে পড়েছিল। আর মুষড়ে পড়বার কারণটা কি? এই রায়টা যে হবে 2024 সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগ নেতৃত্বের ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলে বন্দী আছেন তাদের কাউকে কাউকে এরা যদি আরো খানিকটা সময় পায়, আরো কয়েক মাস সময় পায়, ফাঁসিতে ঝুলিয়েও দিতে পারে। অবাক হবার কিছু নেই। শেখ হাসিনাও অবাক হননি। শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওকে ফাঁসিতে ঝোলাবো। এই দৃঢ়তায় তার নেত্রী শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আসা উচিত বা আসার কথা। আসলে দমিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না, যেভাবে অন্যায়ভাবে দমিয়ে রাখা, দাবিয়ে রাখা হচ্ছে। আজকে যারা দাবিয়ে রাখছেন, দমিয়ে রাখছেন, তারা মনে করছেন বাহ, আমরা আজীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি, চিরস্থায়ী বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না। কিন্তু হিসেব অন্যরকম। যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন, তারা আসলে অন্ধ থাকেন। কিন্তু সত্যিকার অর্থে দিন বদলায়, দিন পাল্টায়। আওয়ামী লীগের দণ্ড প্রতাপ যদি আপনি খেয়াল করেন যে 15.5 বছর কি প্রতাপে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও কখনো মনে করেননি যা তাদের একসময় বাস্তুহারা হতে হবে। আজকে কি অবস্থা দেখুন, আজকে কি করুণ অবস্থা। আজকে যারা এই কথা ভাবছেন যে তারাও চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছেন, না, কেউ চিরস্থায়ী বন্ধ পাননি। আপনারা অন্যায় করছেন, আপনাদেরও পতন অনিবার্য। শেখ হাসিনা সেই দৃঢ়তার কথাই বলেছেন যে আমাকে কি ফাঁসি দেব, আমি তাকে ফাঁসি দেব। ইতিমধ্যেই শেখ হাসিনা বনাম ডক্টর ইউনূস একটা আভ্যন্তরীণ খেলা চলছে, এটা একদম স্পষ্ট। এর পাশাপাশি বিএনপি বা জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা খেলা তো চলছে। এবার তারাও প্রকাশ্যে গোপনে নানান ধরনের লিয়াজো মেনটেন, আবার বিরোধিতা, এই সার্বিক একটা চিত্র চলতেছে সব মিলিয়ে। তো যেহেতু ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক দলের প্রধান না, তিনি হচ্ছেন একজন ব্যক্তি, আর বাকিরা ভোটের জন্য নানান ধরনের কথা বলছেন, পেছনে পেছনে নানান সেট চলতেছে, প্রকাশ্যে আবার আরেক ধরনের বক্তব্য চলতেছে। এটা রাজনীতিবিদ যারা, কারণ তাদের ক্ষমতায় যাইতে হবে, তাদের দলগুলোকে টিকা রাখতে হবে, কর্মীদের নিরাপত্তা দিতে হবে, এটা এইভাবেই চলে আসলে। ধরেন একটা সিস্টেমে কানেক্টেড হয়ে অথবা লেয়াজু মেনটেনের মাধ্যমে চলে। কারণ এই দেশে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, একটি তো পরিবার, হয়তো আপন ভাই দুজন দুইটা করে। এই যে দেখেন না, বাপ ছেলে 2 মার্কা লইয়া ঘুরে এনসিপি এবং বিএনপি, আবার জামাত বিএনপি এক পরিবারের মধ্যে, এই চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, বেসিক্যালি আমরাই তো এখানে দিন শেষে, কিন্তু অন্য কেউ না, আমরাই। সো একটা পরিবারে আওয়ামী লীগের যখন একজন বড় নেতা থাকে, তিনি আওয়ামী লীগের সরকারের সময় বাকিদেরকে একটা শেল্টার দিচ্ছেন, এখন সেই পরিবারে বিএনপির একজন বড় নেতা থাকলে তিনি তার পরিবারের বাকিদেরকে শেল্টার দিবেন। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সিস্টেম। শুধুমাত্র প্রতিপক্ষের বেলায় বা দূরের মানুষের বেলায় এগুলো একরকম। এখন কেন এতগুলো কথা বললাম? রাজনৈতিকভাবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস এস্টাবলিশড মা, তিনি এই মুহূর্তে জামাতের রোশানলে আছেন, বিএনপির পক্ষে যাওয়াতে বিএনপি এখন শান্ত আছেন, তো বিএনপিও মাঠ গরম করে ফেলতো। অর্থাৎ দিন শেষে তিনি কিন্তু একা। আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একা, এর আগেও কিন্তু তিনি একা ছিলেন, আবার এই যে এখন একা হবেন, সময়ের কালের বিবর্তনে ক্ষমতায় থাকা না থাকায় ওনার অদৃশ্য অনেকগুলা শত্রু তৈরি হয়েছে। আগে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনূসের শত্রু ছিল শুধুমাত্র আওয়ামী লীগ, আর বিএনপি, জামাত ইসলাম বা জাতীয় পার্টি অন্যান্য সবাই কিন্তু ওনাকে সাপোর্ট করতো। বাট এই 15 মাসের রাজনৈতিক হাওয়া বদলের প্রেক্ষাপটে এনসিপি থেকে শুরু করে সবাই এখন মনে মনে ডক্টর ইউনূসকে আসলে ওইভাবে কেউই পছন্দ করেন না, হাতে গোনা কিছু মানুষ ছাড়া। তার মানে তিনি যখন ক্ষমতা ছাড়বেন, তো তিনি তো একা হয়ে গেলেন। অদূর ভবিষ্যতে তার সাথে কি ঘটতে পারে, এরকম কিছু যে ঘটবে, এটা 100% সত্য। এখন কার্যকর কবে হবে সেটা পরে, ক্ষমতার একটা ব্যবহার হয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় হয়েছে, শেখ হাসিনা সেটাকে ডিক্লাইন করেছে। তার বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ, বলতো যে আওয়ামী লীগের বক্তব্য ছিল যে এইরকম যে একটা রায় হবে এটা তারা জানতো, আর এই রায় নিয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথা নাই। কারণ সজীব জয় যেমন বলছিলেন, নেতাকর্মীরা বলছেন যে তিনি তো বাংলাদেশে নাই, আর ভারত তাকে ফেরত দেবে না, তাকে রাষ্ট্রপ্রধানের মতন একটা মর্যাদা দিয়ে রাখা হয়েছে। সো রায় আসলে কি আসে, যে বাস্তবায়ন হওয়া জরুরি, তাই না? কিন্তু এই যে রাগটা বা এই যে রাইট, এটা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু এইটার গোস্বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ডক্টর ইউনূসের প্রতি, এবং কি শেখ হাসিনারও খোদ ডক্টর ইউনূসের প্রতি। ভারতের খুবই জনপ্রিয় একটা গণমাধ্যম আনন্দবাজার, তারা একটা লিড নিউজ করেছে, যেখানে শেখ হাসিনার একটা মন্তব্য এখানে এসেছে কেমন, যে ইউনূস আমাকে কি ফাঁসি দিবে, আমি ওরে ফাঁসি দিব। সোমবার রাতে ফোন করে বলে দিয়েছেন হাসিনা। অনুগামীদের দাবি তেমনই। আনন্দবাজার পত্রিকা তারা লিখছে, একটুও ভীত নন। তারপরে তারা এখানে নিউজের বিস্তারিত দিচ্ছে। আমি দেখলাম 18 নভেম্বরে এই নিউজটা প্রকাশিত হয়েছে। তো এই নিউজটা সামনে আসার পর মনে হলো, ওই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যে যখন ক্ষমতায় থাকে, ক্ষমতায় যারা আসতে পারে,
তারা সব সময় আইসা প্রথম যে কাজটা করে বিরোধী দলকে কিভাবে সাইজ করা যায়, হোক সেটা আইন ব্যবহার করে, হোক সেটা প্রশাসন ব্যবহার করে, হোক সেটা আদালতকে ব্যবহার করে। কারণ এই দেশে কোনো কিছুই শতভাগ কাগজে কলমে স্বাধীন বললেও প্রকৃতপক্ষে স্বাধীন না। সিস্টেম বদলায় কিন্তু মানুষের এই কার্যক্রমগুলো বদলায় না। যেমন ধরেন এই যে ওই দিন এই মহিলার কথা আমি বেশ কয়েকদিন বললাম যে জয় বাংলা তিনি বলছেন, বলার পরে 42 বছর একজন মহিলা, তাকে জুলাই আগস্টে একটা হত্যা মামলা দিয়ে ঢুকে দেওয়া হলো। তো এটা কি আসলে কোনো ন্যায় হয়েছে এই মহিলার সাথে? এখন সাক্ষ্য প্রমাণ করতে গেলে অনেক কিছু আসবে, কিন্তু দিন শেষে এটা সবাই জানে যে এইটা তিনি জয় বাংলা বলার মধ্যেই তিনি এই 5 মাস আগের একটা মামলার মধ্যে তাকে আসামি করে দেওয়া হলো, তাই না? এখন এই বিষয়গুলোর তো পরিবর্তন নাই। এই যে রাজনৈতিক প্রতিহিংসা যে থাকে না, যে আমার যারা বিরোধী আছে তাদেরকে সর্বশেষ পর্যন্ত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে সমান করে ফেলবো। একসময় আবার দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের মূল পাওয়ার বেসটা ছিল প্রশাসন। প্রশাসন যখন কাউকে সাপোর্ট না করে তখন কিন্তু সেই রাজনৈতিক শক্তিটা মাঠে টিকে না। আওয়ামী লীগের যে পরিণতি খারাপ হয়েছে কেন? প্রশাসনের সাপোর্টটা দিন শেষে বন্ধ হয়ে গেছিল। এখন যেমন ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পলায় পলায় আসতেছে, মানে পালিয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদের বাড়ি ঘরে হামলা বা আরো নানান ঘটনা ঘটতেছে, মব হচ্ছে। এখন এই যে এটার মেইন কারণ কি? যেমন পুলিশের একজন কর্মকর্তাকে ডাকসুর একজন নেত্রী পিছনে এটা ধরে টাইনা সমান করে ফেললেন। সেনাবাহিনীকে নিয়ে একজন ছেলে বলতেছে কুকুর, আরেকজন বলতেছে ডিসি মাসুদ আমার ভাই বলছে কেন, হ্যাঁ আর এত বড় সাহসী আমার চাকর। এইসব কথাগুলা আজকে পটর পটর কেন করতে পারতেছে? মেইন কারণ হচ্ছে তারা জানে তাদেরকে প্রশাসন এখন টাচ করবে না, করতেছে না। কিন্তু আজকে কেউ এসে জয় বাংলা বললে বা বঙ্গবন্ধুকে নিয়ে একটা স্ট্যাটাস দিলেও তার বিরুদ্ধে কিন্তু এখন মামলা হচ্ছে, তাকে ফাঁসানো হচ্ছে, আর লোকালিও তাকে বিভিন্ন সময় নানান ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে। আমি যেটা বুঝতে চাচ্ছি, এই যে সিস্টেম, এটার কিন্তু পরিবর্তন নাই। তো শেখ হাসিনা আনন্দবাজার পত্রিকা যেই বক্তব্যটা দিচ্ছেন, এখন এখানে কোন সাংবাদিকের কাছে দিচ্ছেন জানি না, তাদের লিড নিউজ টেলিকমে ছিল, নাম প্রকাশ অনিচ্ছুক একজন নেতা বলছেন যে এরকম কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মন্টন খারাপ হয়ে গেছিল। তারপর সেখান থেকে উনি নেতাকর্মীদের বলছেন যারে ও আমার কি ফাঁসি দিব, আমি ওরে ফাঁসি দেবো, এরকম। তবে শেখ হাসিনা কিন্তু এরকমই করার সর্বোচ্চ চেষ্টা করবেন, আগে করেন নাই। আগে যেটা করছেন এটা হচ্ছে সেই 111 সরকারের সময় ডক্টর ইউনুস একটা রাজনৈতিক দল করবেন বা ওইরকম একটা কি ছিল, সেইটার ঝালেই গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুসকে তিনি যথেষ্ট পরিমাণ পদ্মায় 2টা চুপনি দিবেন। এই যে দেখেন সময়ের সাথে সাথে, কারণ তখন শেখ হাসিনাতে ক্ষমতা ছিল, তিনি ডক্টর ইউনুসকে চুবাইতে চাইছেন। রাষ্ট্রীয় শক্তি বা রাষ্ট্র ব্যবস্থা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কাজ করছে। আবার তিনি যখন সিস্টেমের মধ্যে চেয়ারে বসলেন, টোটাল সিস্টেম তার বিরুদ্ধে না যাইয়া তার পক্ষে চলে আসছে। কেন? তার যত মামলা আছে পানির মতন ঝরে গেল, ট্যাক্সের টাকা দেওয়া লাগলো না, গ্রামীণ ব্যাংকের কতগুলো জিনিস হয়ে গেল, গ্রামীণ অনেকগুলা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল, বছরের পর বছরের জন্য সুযোগ সুবিধা হয়ে গেল, ওনার মামলাগুলা পানির মতন ঝরঝরে ঝরে গেল। তো এই সিস্টেমটা আবার যখন কখনো 10 বছর 20 বছর আওয়ামী লীগ বাইচা থাকুক, শেখ হাসিনা মইরা যাক, কিন্তু ওনার উত্তরসূরি আছে, তারা আসলে ডক্টর ইউনুস যদি বাইচাও থাকে তখন ওনাকে আসলেই কিন্তু এরকম একটা রাইট দিয়া তারা কিন্তু এই কাজটাই করবে। আর ডক্টর ইউনুসও তিনি কাঁচামাছ খান না, নোবেল লরিয়েট, কখনো এরকম সিচুয়েশন হলে তিনিও দেশ ছেড়ে পালিয়ে যাবেন। এটি কিন্তু বাংলাদেশের সার্বিক বাস্তবতা, যে দেশ ছেড়া পালাই যাওয়ার যে একটা খেলা শুরু হয়েছে। তো শেখ হাসিনা যেটা বলেন, মোটামুটি ওনার যেই অ্যাট্রোজেট একটা চরিত্র আছে, তিনি যথেষ্ট কিন্তু প্রতিশোধ পরায়ণ, এমনকি তার যে পিতার হত্যাকারীদের প্রতিশোধ কিন্তু তিনি নিছেন। তো এখন বাস্তবতা হচ্ছে এই যে আমরা যে যখন ক্ষমতায় থাকি, অন্যজনকে সাইজ করার জন্য, অন্য দলকে সাইজ করার জন্য, নিবন্ধন বাতিল করার জন্য, যেমন আওয়ামী লীগের ক্ষমতা ছিল, জামাতের নিবন্ধন বাতিল করে দিয়েছিল আদালতের মাধ্যমে। তো সেই জামাত এখন দেখেন আজকে কতটা তারা রাজনীতির সুযোগ পাচ্ছে। অর্থাৎ এখানে কোনো কিছুই কেউ না, সিস্টেমে যে যখন ক্ষমতার কাছাকাছি আসবে সিস্টেম তার পক্ষে কথা বলবে। ফাঁসির রায় তো দূরের কথা, কত রায় সরে গেছে, যে বাবর ভাইয়ের রায়টাই হইয়া তিনি এখন মন্ত্রী পর্যায়ে চলে গেছেন। তো এটা রাজনীতি, প্রতিহিংসা থাকবেই, তবে এটা কারোর জন্য কিন্তু সুখকর হচ্ছে না। আমি জানি না আমার এই কথাগুলো কে কিভাবে নিচ্ছেন, কারণ আমি সার্বিক দিক ভাবি যে একদল আরেক দলের জন্য যখন ক্ষতিকর হচ্ছেন, তারাই কিন্তু এই রাষ্ট্র, তারাই সিস্টেম, তাদেরই কলকারখানা, প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য এই দেশগুলোতে এস্টাবলিশ থাকে। একজন মানুষকে যখন আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন, রাষ্ট্র ধাক্কা খাচ্ছে আপনার ব্যক্তি প্রতিশোধের নেশায়। তো শেখ হাসিনার আমরা যতটুকু চিনি, ডক্টর ইউনুস থেকে 101 গুণ বেশি ঘাটতেরা উনি। আগামীতে কখনো ক্ষমতায় আসলে এই যে তিনি বলছেন এগুলো যে করবেন, এটাই বাস্তব। আবার এই সরকারের আমলে যদি শেখ হাসিনার আইনে কোনো রকমে ফাঁসি দেওয়ার সুযোগ থাকে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তারা এই কাজটা করবে, এটাও বাস্তব। দেখা যাক এই চ্যালেঞ্জে কে জিতে, আসলে এইসব কাজে কার কি লাভ হবে সেটা পরে, বাট এটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।